তখন তারা সবাই তাড়াতাড়ি করে রহিম মিয়ার বাড়িতে খবর পাঠান। রহিম মিয়ার পরিবারের সবাই আসলে তারা দিঘিতে নামেন এবং তারা দেখেন যে সেটা আর কেউ নয়, রহিম মিয়ার বাবার লাশ ভেসে আছে সেই দিঘিতে, যেই দিঘিতে তিনি স্বপ্ন দেখেছিলেন যে তার লাশ ভেসে থাকবে। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি আমাদের সংগ্রহ করে দিয়েছেন সৌমিত্র রায়। অনেক অনেক ধন্যবাদ জানাই সৌমিত্র রায়কে আজকের অদ্ভুত এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের এই ঘটনাটি মূলত ভারতের 24 পরগনা জেলার কোনো একটি গ্রামে। এই ঘটনাটি বেশ পুরনো, ঘটনার সময়কাল ব্রিটিশ পিরিয়ডের দিকে। এই ঘটনাটি ঘটে আব্দুর রহিম নামক একজন মুসলিম যুবকের সাথে। এই ঘটনাটি মূলত একটি পুরনো বাড়ি এবং রহিম মিয়ার বাবার মৃত্যুর রহস্য নিয়ে। এই রহিম মিয়ার যখন 8 কিংবা 10 বছর বয়স ছিল, তখন হঠাৎই তার বাবা মারা যায়। কিন্তু তার বাবার মৃত্যুটা ছিল খুবই অস্বাভাবিক। তার বাবা তাদের পৈতৃক সম্পত্তি হিসেবে পাওয়া একটি বিশাল বড় বাগান ঘেরা একটি বেশ পুরনো বাড়ির মালিক হন ওয়ারিশ সূত্রে। এই রহিম মিয়ার বাবারা ছিলেন 4 ভাই এবং তিনি ছিলেন সবার বড়। তো স্বভাবতই তিনি বড় থাকার সুবাদে তাদের বাপদাদার সম্পত্তি তিনি দেখাশোনা করতেন। রহিম মিয়ার বাবা এবং চাচারা যেই পুরনো বাড়িটির মালিক হন, সেই বাড়িটি ছিল তাদের গ্রাম থেকে বেশ দূরে এবং অনেকদিন সেখানে কেউ না থাকার কারণে বাড়িটি জায়গায় জায়গায় ভেঙে চুরে যায়। এই বাড়িটির বর্ণনাটা আগে আপনাদের দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাড়িটি ছিল জঙ্গলের ভেতরের দিকে। বাড়ির চারদিকে ছিল বড় বড় সব গাছপালায় ভরা এবং এই বাড়িটার ঠিক পেছন দিকে ছিল একটা হিজল গাছ। গাছটি বেশ বড়সড় অবস্থায় ছিল। আর এই বাড়ির দক্ষিণ পাশে কিছুটা দূরে ছিল খুব পুরনো আমলের একটা বড়সড় দিঘি। এই দিঘিতে ছিল চুন এবং সুরকি দিয়ে বাঁধানো একটি সিঁড়ি। দিঘির পানিতে ছিল শ্যাওলা এবং কচুরিপানার বিভিন্ন জলজ লতাপাতায় ভরা। কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যেত দিঘির পানি খুব স্বচ্ছ, টলটলে পরিষ্কার পানি। তো একদিন রহিম মিয়ার বাবা চিন্তা করলেন, এত বড় বাড়িটা অযত্নে পড়ে আছে, তো এটাকে যদি মেরামত করা যায় তাহলে হয়তো নতুন ভাড়াটিয়া পাওয়া যাবে বা নিজেরাও গিয়ে থাকা যেতে পারে। তো এইসব ভেবে তিনি কিছু টাকা পয়সা জোগাড় করেন এবং বাড়িটাকে মেরামত করার জন্য চিন্তা করেন। একদিন তিনি কয়েকজন মিস্ত্রি এবং লোকজন নিয়ে ওই বাড়িতে যান তাদের কাজ বুঝিয়ে দিয়ে আসার জন্য। রহিম মিয়ার বাবা সিদ্ধান্ত নেন যে সপ্তাহখানেকের ভেতরে তিনি কাজ শুরু করবেন। কিন্তু সেদিন রাতেই তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। তিনি দেখেন কেউ একজন তাকে বলছেন তিনি যেন ওই বাড়িতে আর না যান এবং বাড়ি যেন মেরামত করা না হয়। এই স্বপ্নটা দেখার পর রহিম মিয়ার বাবা তেমন একটা গুরুত্ব দিলেন না। তিনি তার বাড়ি মেরামতের জোগাড় যন্ত্র শুরু করে দিলেন। ঠিক এর পরদিন রাতেও তিনি এই একই স্বপ্নটা আবার দেখেন। তিনি ভাবলেন যে এটা হয়তো তার মনের ভুল বা এরকম কিছু। রহিম মিয়ার বাবা টানা 5 দিন এই একই স্বপ্ন দেখলেন। তখন তিনি তার এই স্বপ্নের বিষয়টা তার পরিবারের কাছে তিনি জানান। তখন তার মা মানে রহিম মিয়ার দাদি তাকে বলেন যে যেহেতু বারবার একই স্বপ্ন দেখছো, তাহলে বাড়ির কাজটা বন্ধ রাখাই ভালো হয়। রহিম মিয়ার বাবা তিনি এইসবের কোনো পাত্তা দিলেন না। 7 দিনের আগেই তিনি বাড়ির কাজ শুরু করে দেন। সেদিন সারাদিন মিস্ত্রিদের সাথে তিনি কাজের দেখাশোনা করেন এবং রাতে কিছুটা ক্লান্ত হয়েই তিনি বাড়ি ফিরলেন। এই পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। ঘটনা শুরু হয় সেদিন গভীর রাত থেকে। রহিম মিয়ার মা দেখেন যে তার স্বামী ঘুমের মধ্যেই খুব চিৎকার করে উঠছেন আর তিনি খুব ঘামছিলেন। তখন এই অবস্থা দেখে
তিনি রহিম মিয়ার দাদিকে ডাক দেন। তারা সবাই যখন চলে আসেন, পরিবারের লোকজন চলে আসার পর দেখেন রহিম মিয়ার বাবার 2 পা এবং 2 হাত অস্বাভাবিকভাবে বেঁকে যাচ্ছে, আর তিনি যন্ত্রণায় চিৎকার করছেন। কিছুটা সময় পরে তিনি স্বাভাবিক হন। সেদিন রাতে তিনি আবারও একটা খুবই ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। তিনি স্বপ্ন দেখেন সেই পুরনো বাড়ির পুকুরে তিনি লাশ হয়ে ভেসে আছেন। পরদিন সকালে তিনি তার পরিবারের সবাইকে সবকিছু খুলে বলেন এবং তখন সিদ্ধান্ত নিয়ে তিনি বাড়ির কাজ বন্ধ করে দেন। তখন রহিম মিয়ার বাবা সহ পরিবারের সবাই ভাবেন যে হয়তো আর কোনো সমস্যা হবে না, যেহেতু বাড়ির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি এখানেই শেষ হলে বোধহয় ভালো হতো, কিন্তু মূল ঘটনা শুরু হয় এখান থেকেই। পরদিন ভোরে সবার ঘুম ভাঙে রহিম মিয়ার মায়ের চিৎকারে। তিনি দেখেন যে তার ঘরের দরজা ঠিকই ভেতর থেকে বন্ধ করা, কিন্তু তার ঘরে তার স্বামী মানে রহিম মিয়ার বাবা নেই। তিনি সহ পরিবারের সবাই চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু কোথাও আর তাকে খুঁজে পাওয়া যায় না। তারা বিভিন্ন হুজুর সহ অনেক কবিরাজের কাছেও যান তার বাবার সন্ধান পাবার আশায়, কিন্তু কেউই তাদের কোনো সমাধান দিতে পারে না। এইভাবে দেখতে দেখতে 2 দিন পার হয়ে যায়। রহিম মিয়ার বাবাকে আর পাওয়া যায় না। ঠিক 3 দিন পর তাদের গ্রামের কয়েকজন মানুষ তাদের ওই পুরনো ভাঙাচোরা বাড়িটার সামনে দিয়ে ফিরছিলেন। তখন তারা দেখতে পান দিঘির পানিতে কিছু একটা ভেসে আছে। তখন তারা সবাই তাড়াতাড়ি করে রহিম মিয়ার বাড়িতে খবর পাঠান। রহিম মিয়ার পরিবারের সবাই আসলে তারা দিঘিতে নামেন এবং তারা দেখেন যে সেটা আর কেউ নয়, রহিম মিয়ার বাবার লাশ ভেসে আছে সেই দিঘিতে, যেই দিঘিতে তিনি স্বপ্ন দেখেছিলেন যে তার লাশ ভেসে থাকবে। প্রিয় লিসেনার্স, এখানে একটা কথা বলে রাখা ভালো যে রহিম মিয়ার বাবা নিখোঁজ হওয়ার পর পরিবারের সবাই যখন তাকে খোঁজাখুঁজি করেন, তারা কিন্তু ওই যে পুরনো বাড়িটা ছিল, ওই বাড়ি এবং ওই যে দিঘি, ওখানেও খুঁজে আসেন, কিন্তু তখন তারা কিন্তু কিছুই দেখেননি। তো যাই হোক, রহিম মিয়ার বাবার লাশটি দিঘি থেকে তুলে আনা হয়। তখন সেখানে যারা উপস্থিত ছিলেন তারা সবাই লাশটি দেখে প্রচন্ড ভয় পেয়ে যান, কারণ তারা দেখেন যে রহিম মিয়ার বাবার লাশটি যেন ফুলে ফেপে একটা ভয়ঙ্কর দানব বা দৈত্য আকৃতির রূপ ধারণ করেছে। লাশের চেহারা খুবই বিভৎস, চোখ দুটি যেন কোঠর থেকে বের হয়ে যাবে এমন একটা অবস্থা। তো এরপর তারা রহিম মিয়ার বাবাকে দাফন কাফন সম্পন্ন করেন। প্রিয় লিসেনার্স, এমন একটি ঘটনা কেন ঘটল, কি ছিল এর পেছনে? ঘটনা কি এখানেই শেষ? না, ঘটনা এখনো অনেক বাকি। রহিম মিয়ার দাদি যিনি ছিলেন, তিনি তার ছেলের এই ভয়ঙ্কর অস্বাভাবিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তো তিনি কি করেন, তিনি 2-3 গ্রাম পরে এক কবিরাজ টাইপের এক লোকের সন্ধান করেন। তিনি তার কাছে যান। ওই কবিরাজকে তিনি তার পরিবারের সাথে ঘটা, তার ছেলের সাথে ঘটা সব ঘটনাগুলো বিস্তারিত খুলে বলেন। ওই কবিরাজ লোকটি তার দাদির কাছ থেকে সব ঘটনা শুনে তার কাছে 2 দিনের সময় চেয়ে নেন। এর ঠিক 2 দিন পরে ওই কবিরাজ খুব ভোরে উপস্থিত হন করিম মিয়াদের উঠোনে। তিনি পরিবারের সবাইকে ডেকে বলেন, তোমাদের সমস্যা কিন্তু এখনো শেষ হয়নি, সমস্যা তো মাত্র শুরু। এই পরিবারের সবাইকে ওই দিঘি টেনে নিয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না তোমরা। কবিরাজের এই কথা শুনে সবাই খুব ঘাবড়ে যান। রহিম মিয়ার দাদি বলেন কোনো একটা উপায় বের করেন। তখন কবিরাজ তাদের সবাইকে একটা করে তাবিজ দিয়ে যান আর বলেন জীবনের শেষ দিন পর্যন্ত এই তাবিজ যেন কেউ না খোলে। প্রিয় লিসেনার্স, এতক্ষণ আপনারা শুনলেন রহিম মিয়ার বাবার সাথে ঘটে যাওয়া
মর্মান্তিক একটি ঘটনা। আমরা চলে যাচ্ছি এই ঘটনার শেষ পরিণতির দিকে। চলুন বাকি ঘটনা শুরু করি। বেশ কয়েক বছর পর একদিন রাতের বেলা রহিম মিয়াকে তার দাদি ডাকেন। তার দাদি তাকে বলেন, আমার সঙ্গে আয় রহিম, আয় আমার সঙ্গে। তখন রহিম মিয়া তার দাদিকে জিজ্ঞেস করেন যে আমরা কোথায় যাচ্ছি। তখন তার দাদি তাকে বলেন, আমরা হিজল গাছের কাছে যাব। রহিম মিয়া তার সাথে হাঁটা শুরু করে। তখন চারপাশে খুব ঝড় হচ্ছিল, চারপাশে ভয়ানকভাবে হাওয়া বইছিল। রহিম মিয়া স্পষ্ট শুনতে পাচ্ছিলেন শো শো করে শব্দ। তার মনে হচ্ছিল জঙ্গলটা যেন জেগে উঠেছে। রহিম মিয়ার সারা শরীরে একটা ঝিম ধরা অনুভূতি। তার পা দুটো যেন তার নিয়ন্ত্রণে নেই। তিনি জেগে আছেন, কিন্তু এক অদ্ভুত তন্দ্রা যেন তাকে গ্রাস করে রেখেছে। রহিম মিয়া তার দাদিকে অনুসরণ করেন এবং তাকে অনুসরণ করতে করতে এক সময় সেই ভয়ানক হিজল গাছের কাছে তারা চলে আসেন। রাতের হালকা চাঁদের আলোয় হিজল গাছটি যেন আরো রহস্যময় এবং ভয়ঙ্কর হয়ে উঠেছিল। রহিম মিয়ার কাছে মনে হলো গাছটির যেন প্রাণ আছে। গাছের গায়ে মনে হচ্ছিল অদ্ভুত ধরনের কালো কোনো প্রাণী বা কিছু একটা ঝুলে আছে। রহিম মিয়া অনুভব করলেন এই জায়গাটা অস্বাভাবিক রকম ঠান্ডা। যত সামনে এগোচ্ছিলেন চারপাশে ঠান্ডাটা যেন আরো বেড়ে চলছিল। এদিকে রহিম মিয়ার সারা শরীরে ওই তন্দ্রাচ্ছন্ন ভাব অবস্থায়ও একটা অদ্ভুত শিরশিরে অনুভূতি টের পাচ্ছিলেন। রহিম মিয়া চাঁদের আবছা আলো আধারিতে খেয়াল করলেন অন্ধকার জঙ্গলের ভেতরে কারা যেন এক গাছ থেকে আরেকটা গাছের আড়ালে খুব দ্রুত সরে যাচ্ছে। কিছু ছায়া ছায়া অবয়ব, তাদের ঠিক স্পষ্ট দেখা যাচ্ছিল না, তবুও কিছু যে একটা আছে তার অস্তিত্ব রহিম মিয়া বুঝতে পারেন। ঠিক এমন সময় সামনে তাকাতেই তিনি প্রায় চমকে ওঠেন। তিনি দেখেন তিনি তার দাদির পিছনে পিছনে এত দূর চলে এসেছেন সেটা তিনি বুঝতেই পারেননি। ঠিক তখনই রহিম মিয়ার সামনে তাকাতেই তার শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়। রহিম মিয়া দেখলেন তার দাদিকে আচমকাই আগের থেকে অনেক লম্বা মনে হলো, কিন্তু তার দাদি তো এত লম্বা ছিল না। তাহলে কি তিনি চোখে ভুল দেখেছেন? রহিম মিয়া দেখতে লাগলেন তার দাদির সেই অস্পষ্ট ছায়া ছায়া অবয়বটা ধীরে ধীরে যেন আরো লম্বা হচ্ছে। কিন্তু এখানে একটা অদ্ভুত বিষয় তিনি দেখেন। তিনি দেখলেন তার দাদিরূপী ওই অবয়বটা যতই লম্বা হচ্ছিল ঠিক ততই ধনুকের মতো বেঁকে যাচ্ছিল তার শরীর। রহিম মিয়া জিজ্ঞেস করলেন, দাদি আর কত দূর যাব? এই কথাগুলো বলতে গিয়ে তিনি টের পেলেন কোন এক অজ্ঞাত কারণে তার জিভ আগের চেয়ে ভারী হয়ে গিয়েছে। তার কথা যেন জড়িয়ে যাচ্ছিল, কিন্তু তার জড়িয়ে যাওয়া অস্পষ্ট কথার কোনো জবাব দিল না তার দাদি। হিজল গাছের পাশের আগাছা ভরা বনের পথ ধরে ঘুরে ঘুরে তাকে আরো ভিতরে নিয়ে চলল তার দাদি। রহিম মিয়ার বুকটা এবার কেমন যেন কেঁপে উঠল। বনের ভেতরে কি আছে সেটা রহিম মিয়া জানেন। অনেক অনেক বছর আগে খনন করা 3টা দিঘি আছে। এই 3টি দিঘির মধ্যে একটা দিঘিতে রহিম মিয়ার বাবার ফুলে ওঠা বিকৃত মৃতদেহ বেশি উঠেছিল বহু বছর আগে। তখন তার বাবার মৃতদেহকে দেখতে খুবই ভয়ঙ্কর এবং বিভৎস দেখাচ্ছিল, ঠিক যেন দৈত্যের মতো। তখন রহিম মিয়া ভাবলেন যে তার সঙ্গেও কি সেই রকম ঘটনা ঘটতে পারে যা তার বাবার সাথে ঘটেছিল। রহিম মিয়ার তখনও পুরোপুরি হুঁশ না থাকলেও তিনি এইটুকু বুঝতে পারছিলেন যে তার সঙ্গে খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে। রহিম মিয়া মনে মনে আফসোস করলেন, তার সেই কবিরাজের দেওয়া তাবিজটি বাড়িতে রেখে বাইরে আসা মোটেই ঠিক হয়নি। তিনি দেখলেন তার সামনে দাদিরূপী সেই দীর্ঘ ছায়ামূর্তিটি এইবার আচমকাই এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়ল।
রহিম মিয়া ঘরের মধ্যেই সামনের দিকে তাকালেন। বিশাল বড় একটা দিঘি। দিঘিতে টলটল করছে কালচে শ্যাওলা রঙের পানি। চাঁদের ক্ষীণ আলো সেই পানির উপর পড়ার কারণে কেমন একটা উজ্জ্বল আলোর মতো চিকচিক করছিল। রহিম মিয়া খেয়াল করলেন সেই দীর্ঘ ছায়ামূর্তিটি এইবার ধীরে ধীরে দিঘির পানির মধ্যে নামতে শুরু করে। শান্ত পানিতে হঠাৎ নামলে যেমন ছপ ছপ শব্দ হয়, ঠিক সেই শব্দে চারদিকের অন্ধকার যেন শিহরিত হয়ে ওঠে। ঠিক সেই মুহূর্তে রহিম মিয়া স্পষ্ট বুঝতে পারলেন যে যাকে তিনি অনুসরণ করে এত দূর এসেছেন সে মোটেই তার দাদি নয়। এ অন্য জগতের কিছু একটা, যার কথা সেদিন তার কাকা তাকে বলেছিল। ঠিক তখন তার দাদির উপর সেই জিনিসটা তাকে বলে উঠল, রহিম, জলে নামবি না? সেই একই ভয়ানক হাড় হিম করা ছিল একটা কণ্ঠস্বর, অবিকল তার দাদির মতো। কিন্তু এ তো তার দাদি নয়। এই বিশাল লম্বা ছায়ার মতো জন্তুটা মোটেই তার দাদি হতে পারে না। তিনি আবার শুনলেন, রহিম, পানিতে নেমে আয়। সেই অদ্ভুত ডাকের মধ্যে কি যেন একটা তীব্র আকর্ষণ ছিল। রহিম কোনোভাবেই নিজেকে আটকাতে পারলেন না। রহিম স্পষ্ট টের পেলেন না চাইতেও তার পা ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এক পা করে রহিম মিয়া এগিয়ে যাচ্ছিল জলের দিকে। টলটলে কালো পানির মাঝে দাঁড়িয়ে সে ছায়ার মতন কালো অবয়বটা রহিম মিয়াকে ডাকছেন। তিনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন পুকুরের দিকে। একদম যখন দিঘির কাছে এসে দাঁড়িয়েছিলেন, আচমকা তার কাছে মনে হলো ধমকা বাতাস ছুটল জঙ্গলের ভেতরে। আশেপাশের জঙ্গল যেন সেই প্রবল বাতাসের দাপটে কেঁপে উঠেছিল একবার। রহিম মিয়া মুহূর্তেই তার সম্বি ফিরে পেলেন। পরক্ষণেই আবার সেই তন্দ্রাচ্ছন্নতা তাকে গ্রাস করল। তার মনে হলো সামনে তার নিশ্চিত মৃত্যু। পুকুরের জলে ঝাঁপ দেওয়ার জন্য পা এগিয়েছেন রহিম মিয়া। ঠিক তখন স্পষ্ট মনে হলো কেউ একজন যেন সজোরে এসে তাকে ধাক্কা দিয়ে দিল। রহিম মিয়া সঙ্গে সঙ্গে ছিটকে গিয়ে পড়লেন। ওই পুকুরের পার থেকে বেশ কয়েক হাত দূরে ঘাসের উপরে গিয়ে তিনি পড়েন। সারা শরীর প্রচন্ড যন্ত্রণায় কোকিয়ে উঠলেন তিনি। এরপর চারদিকে আচমকায় যেন ঝাপসা হয়ে এলো। রহিম মিয়া বুঝতে পারলেন উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা তার আর নেই। চারপাশের ক্ষীণ আলো ক্রমশ যেন আরো ক্ষীণতর হয়ে আসছে। রহিম মিয়া বুঝতে পারলেন তিনি জ্ঞান হারাচ্ছেন। তার মন ক্রমশ হারিয়ে যাচ্ছে চেতনা থেকে অবচেতনের গভীর অন্ধকারে। শুধু চোখ বন্ধ করার আগ মুহূর্তে তার কাছে যেন মনে হলো একটা মুখ যেন তার মুখের উপরে ঝুঁকে এসে পড়ল। তারপর তার আর কিছুই মনে নেই। প্রিয় লিসেনার্স, রহিম মিয়ার যখন জ্ঞান ফিরল, তিনি দেখলেন তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তার মা এবং তার দাদি দুজনেই তাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করছিল। এদিকে রহিম মিয়া কিছুই বুঝতে পারছিলেন না। তিনি পরে জানতে পারলেন দীর্ঘ 4 দিন পর নাকি তার জ্ঞান ফিরেছে। তারপর রহিম মিয়া আর কোনোদিন তাদের ওই বাড়িতে যাননি। রহিম মিয়াকে পাঠিয়ে দেওয়া হয়েছিল মামার বাড়িতে। তার জীবনের বাকি অর্ধেকটা সময় তার মামার বাড়িতেই কেটেছে। তাদের পৈতৃক বাড়িটি কিন্তু এখনো সেভাবেই পড়ে আছে। বাড়ির পেছনে সেই ভয়ানক অদ্ভুত জঙ্গলটা এখনো আছে। ওই বাড়ি সম্পর্কে আরেকটু কথা বলি। মাঝখানে যখন শুনেছিলাম জায়গাটা প্রমোটিং হবে, নতুন বহুতল আবাসন তৈরি হবে, কিন্তু সেটা আর হয়নি। কারণ প্রমোটারের লোকজন দূরাতের বেশি ও বাড়িতে কেউ থাকতে পারেনি। রহিম মিয়ার মনে সেই রাতের ঘটনাটি খুব প্রভাব ফেলেছিল। কি আছে ওই জঙ্গলে এবং দিঘিতে, আর সেদিন তিনি কি দেখেছিলেন? ওই বিশাল ছায়ার মতো যন্ত্রটা আসলে কি ছিল? এই কোনো প্রশ্নের যথাযথ উত্তর তিনি কোনোদিন পাননি। সেই যে তান্ত্রিক যিনি তাকে তাবিজখানা দিয়েছিলেন, তার কাছে জানতে চাইলে
সেসব প্রশ্ন শুনে মুচকি হেসে বলেছিলেন, সবকিছুর কি আর নাম হয় নাকি রহিম? গোরস্থান তো ভালো জায়গা না। মানুষের শরীরগুলো সব মাটির নিচে পচে যাচ্ছে। কি মনে করো ওখানে কি ভালো কিছু ঘুরে বেড়ায়? এর বেশি তান্ত্রিক আর কিছুই বলল না। কিন্তু রহিম মিয়া নিজে একটা উত্তর বের করেছেন। তবে এটা আপনাদের বিশেষ হবে কিনা জানি না। রহিম মিয়া ওই রাতে জ্ঞান হারানোর আগে একখানা মুখ তার মুখের উপরে ঝুঁকে পড়তে দেখেছিলেন। যে মুখটা রহিম মিয়ার মুখের উপরে ঝুঁকে পড়েছিল মাত্র কয়েক সেকেন্ডের জন্য, কিন্তু তিনি সেই মুখটা দেখেছিলেন। রহিম মিয়ার বিশ্বাস ওই রাতে সেই তাকে বাঁচিয়েছিল। শুধু সেই রাতে কেন, ওই বনের মধ্যে তার যে কোনো ভয়ঙ্কর ক্ষতি হয়নি তাও ওনার জন্যই হবে। সেই রাতে দেখা সেই মুখটি রহিম মিয়ার বড় চেনা। ওই মুখটি ছিল রহিম মিয়ার বাবার মুখ। রহিম মিয়ার ভাষ্যমতে ওই রাতে এক মুহূর্তের জন্য তিনি তার বাবাকেই দেখেছিলেন। তবে সেই রাতে তার বাবাকে মোটেই কিন্তু বিবস্ব এবং কুৎসিত দৈত্যের মতো মনে হয়নি তার কাছে। তিনি তার বাবাকে দেখেছিলেন সুন্দর পবিত্র মায়াভরা চোখ দুটো নিয়ে এক দৃষ্টিতে তিনি তাকিয়েছিলেন রহিম মিয়ার দিকে। ঠিক যেমন তার ঘরের দেয়ালে টাঙানো ছবির ভেতর থেকে তার বাবা তার দিকে তাকিয়ে থাকে। রহিম মিয়ার মতে যে যাই বলুক, বাবারা মরে গেলেও দৈত্য হয়ে যায় না, বাবারা বাবাই থাকে। প্রিয় লিসেনার্স, কি মনে হয় আপনাদের রহিম মিয়ার সাথে যে এই ঘটনাটা ঘটেছে এর রহস্যটা কি? যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের ঘটনা। মহান সৃষ্টিকর্তার নিকট ফরিয়াদ থাকবে এই ধরনের অলৌকিক সব সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন মিরাজুল ইসলাম নামের এক ভাই। ঘটনাটি তার জীবনেই ঘটা। তিনি ঘটনার সময়কাল এবং ঘটনার স্থান সম্পর্কে কোনো কিছু লেখেননি। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। সেদিন ছিল সোমবার রাত আনুমানিক 2:30। এমন সময় আমি একদম গভীর ঘুমে ছিলাম। ঘুমের মধ্যে যখন আমি এক পাশ থেকে আরেক পাশ ঘুরছিলাম, তখন কাটার মতো কিছু একটা আমার হাতে লাগছিল। জিনিসটা এমন ছিল যে নখের স্পর্শ। আমি কয়েকবার হাত নাড়া দিয়েছি, যে খাটের উপরে যদি কিছু থেকে থাকে সেটা যেন পড়ে যায়। এরপর আমি চোখ খুলে জিনিসটা দেখার চেষ্টা করি যে আসলে ওটা কি। যখন আমি চোখ খুলি, আমি দেখলাম মাঝারি সাইজের একটা বিড়াল। কিন্তু ওই বিড়ালটির শরীরে লোমের বদলে ছিল কাটা। মুহূর্তের মধ্যে বিড়ালটি গায়েব হয়ে যায়। আমি চেয়ে দেখি তার চোখ ঝলঝল করছিল। রুমের বাতি জ্বালাতে সর্বোচ্চ আমার 10 সেকেন্ড লাগে, এর মধ্যেই গায়েব হয়ে যায়। আমি মনের ভুল ভেবে আবার শুয়ে পড়ি। কিন্তু ঠিক ঘন্টাখানিক পর আমি এই একই জিনিস আমার মাথার কাছে অনুভব করি। এবারও একই কাহিনী। কথা হচ্ছে আমার জ্বালানো অফ, রুমের দরজা বন্ধ। আমি থাকি 6 তলাতে। এত উপরে বিড়াল আসবে কিভাবে? আমি ভেবেছি স্বপ্ন, অথচ তখনও আমি জানালা খুলিনি। আমার বাসায় কখনো কোনো
বিড়ালও আসতে দেখিনি। এরপর আবার একদিন রাত 1টার দিকের ঘটনা। আমার বাসায় সবাই জলদি ঘুমায়। সেদিন রাত 1টার দিকে আমার বাবা ওঠে চা বানানোর জন্য। বলে রাখি, আমার জানালার পাশে যে ফ্ল্যাটটি ছিল সেটা প্রায় 3 মাসের কাছাকাছি খালি পড়ে আছে। তো যাই হোক, আমার বাবা চা বানাচ্ছেন। হঠাৎ করে মনে হলো কোথা থেকে কেউ একজন নূপুর পায়ে ওই দিকে পায়চারি করছে। আমার বাবাও মনের ভুল মনে করে চা বানাতে মনোযোগ দেন, কিন্তু পরক্ষণেই এই শব্দটা আবার শোনা যায়। কিন্তু এবার একজন না, অনেকজন মানুষ একসাথে নূপুর পরে পায়চারি করলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ। তখন মনে হচ্ছিল তারা যেন প্রচন্ড ক্ষোভ নিয়ে খুব দ্রুত হাঁটছে। তখন আমার বাবা কি করে, কৌতূহলবশত তার চোখ যায় ওই বন্ধ ফ্ল্যাটের দিকে। তার চোখ যেতেই তিনি দেখেন কিছু ছায়া আকৃতির অবয়ব ওখানে পায়চারি করছে। মুহূর্তেই আমার বাবার শরীর ভার হয়ে আসে। তিনি আমার মাকে কোনোভাবে ডাক দিয়েছেন। এরপর আরেক দিনের ঘটনা, প্রায় মধ্যরাত। হুট করে খেয়াল হলো আমি প্রচুর ঘেমে যাচ্ছি। বাতি বন্ধ, জ্বালানাও বন্ধ। আমি উঠে কিছুক্ষণ রুমে হাঁটাহাঁটি করি। তারপর খুব সিগারেট খেতে ইচ্ছা করে। আমি সিগারেটের প্যাকেটে হাত দিয়ে দেখি সিগারেট নেই। তখন আমি চিন্তা করলাম যে বাজার থেকে সিগারেট নিয়ে আসি। আমার বাসা থেকে বাজারের দূরত্ব প্রায় 10 মিনিটের পথ। আশেপাশের দোকানপাট সব বন্ধ, তাই বাজারেই ভরসা ছিল। আমি দরজা খুলে বের হলাম। নিচে নামছিলাম। আমার ছায়া পড়ছিল পাশের দেয়ালে। ছায়ার দিকে চোখ যেতেই আমার পুরো হৃৎপিণ্ড কিছুক্ষণের জন্য মোচড় দিয়ে উঠল। আমি দেখি আমার ছায়া পড়ছে, মানে আমি যে নিচে নামছি বা দাঁড়িয়ে আছি সিঁড়িতে সেটা দেখা যাচ্ছে। কিন্তু হাতের দিকে চোখ যেতেই দেখি হাতটা বাঁকানো, মানে উল্টো সাইডে বাঁকানো। আমি সেদিকে তাকিয়ে হাতটা মুখের একটু সামনে ধরলাম। আমি দেখি আমার হাত ঠিক আছে। আমি আবার আমার ছায়ার দিকে তাকালাম। আমি তখন দেখি আমার হাতের তালুর সাইডটা পেছনের দিকে বাঁকানো। প্রচন্ড ভয় পেয়ে বাসায় না গিয়ে নিচের দিকেই আমি তাড়াহুড়ো করে নামি। গেটটা খুললাম, বাইরে এসে দাঁড়ালাম। আমি আশেপাশে কুকুর দেখলাম না, কিন্তু মনে হলো 4 থেকে 5 হাত সামনেই কুকুর কান্না করলে যেমন আর্তনাদ হয় ঠিক তেমন ধরনের শব্দ শোনা যাচ্ছিল। তখন আমি ওই শব্দের উৎস খুঁজতে লাগি। আশেপাশে বেশ কয়েকবার তাকাই। আমার বাসার সামনেই আরেকটা বাসা। সেই বাসার ভেতর থেকেই যেন কুকুর ডাকার শব্দ আসছিল। ওই বাসাটার চাবিও আমার পকেটেই ছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলাম, কুকুর ঢুকলো কিভাবে, তাও এতগুলো কুকুর। তো যাই হোক, ভাবতে ভাবতে প্রায় ভালো রকমের ভয় তখন আমাকে আঁকড়ে ধরেছে। আমি মেইন রোডে এসে দাঁড়াই। ল্যাম্পপোস্টে আলো জ্বলছিল। যাই হোক, আমি হাঁটা শুরু করি। আমি দেখি একটা ট্রাক দূর থেকে আসছে। ট্রাক আসার শব্দ শুনতে পেলাম। কিছুটা সান্ত্বনা ফিরে এলো। কয়েক সেকেন্ডের মধ্যেই ওই ট্রাকটি আমাকে ক্রস করে। বালুর ট্রাকগুলো যেমন হয়, পিছনে 2 জন লোক দাঁড়িয়ে, মাথায় গামছা পেঁচানো, হাতে বালু উঠানোর জন্য কোদাল। বলে রাখা ভালো, আমি যে রাস্তাটায় ছিলাম ওই রাস্তাটা প্রায় 500 থেকে 600 মিটারের মতো সোজা। তারপর বেঁকে গেছে 2 প্রান্তে। রাস্তাটা সোজা হওয়ার কারণে প্রায় পুরো রাস্তাটাই দেখা যায়। যাই হোক, ওই ট্রাকটি ডান দিকে মোড় নিল। আমি দূর থেকেই দেখলাম। এর প্রায় সঙ্গে সঙ্গেই আরেকটি ট্রাক আসার শব্দ পাই। অদ্ভুত ব্যাপার হলো, এই ট্রাকটিও সেম একই ধরনের। একই রকম 2টো লোক দাঁড়িয়ে আছে, মাথায় গামছা পেঁচানো। গায়ের জামাগুলো আমি খেয়াল করিনি আগের বার।
এইবার করলাম। বাদামি কালারের গেঞ্জি পরা আর সাদা এবং নীল রঙের ডোরাকাটা লুঙ্গি। তাদের হাতেও একই ধরনের বালু ওঠানোর কোদাল। একইভাবে তারা ধরে আছে। এই ট্রাকটি তার উল্টো পাশে মানে মানে বাম পাশে মোড় নিল। সঙ্গে সঙ্গে আরো একটি ট্রাক, সেম লোক, একই ধরনের লোক, একই ধরনের গেঞ্জি, একই ধরনের লুঙ্গি। এবং সবচেয়ে অদ্ভুত যে ব্যাপারটা এবার ঘটে আমার সাথে, আমি কেন যেন ইচ্ছে করেই তাদের হাতের তালুর দিকে নজর দেই। আমি দেখতে পাই তাদের হাত ঘোরানো উল্টো দিকে। তখন আবারও একটি ট্রাক আমাকে ক্রস করে বামে মোড় নিল। এত দ্রুত ঘটনাগুলো ঘটছিল, আমি কিছু ভাবার সময় পাবার আগেই ট্রাকের শব্দ। আমি প্রায় দৌড়ে পাশের একটি গলিতে ঢুকলাম। আমি সামনে দেখতে পাই একজন সিকিউরিটি গার্ড ঘুমাচ্ছে। আমি ওনাকে গিয়ে মোটামুটি আবছা রকমের ঘটনাগুলো খুলে বলি। তিনি কি করেন, আমাকে বাসার গেটের সামনে নিয়ে আসেন। যখন আমি সিঁড়ি বেয়ে উপরে আসি তখন আবার খেয়াল করি তার হাতের দিকে। আমি দেখি ঠিক আছে, হাত নর্মাল। এবং সবচেয়ে অদ্ভুত বিষয়টি ঘটে যখন আমি রুমে আসি। আমি দেখি আমার সিগারেটের প্যাকেটে 5টার মতো সিগারেট রাখা, অথচ আমি বাসা থেকে বের হবার আগেও প্যাকেট বারবার চেক করেছি, একদম খালিই ছিল। এবং ঘুমানোর আগে আমার প্যাকেটে যে সিগারেট ছিল এটা তখনই আমার মনে পড়ে। আমার কাছে পরিবেশটা এমন লাগছিল যে এতক্ষণ আমি একটা গুমট অবস্থায় ছিলাম এবং হুট করে আমি নর্মাল জগতে প্রবেশ করেছি। এখানে মনে হতেই পারে হাতের তালু তো উল্টো ঘোরানোই যায়। উল্টো ঘোরানো বলতে আমি কবজির সামনের দিকে অর্থাৎ কবজির নিচের অংশ তালুর একই দিকে বলছি। এরকম কিছু অদ্ভুত ঘটনা আমাদের ওই বাসাটায় ঘটত। আমার বাবার সাথেও কিছু ঘটনা ঘটে, এমনকি আমার মায়ের সাথেও। একদিন আমার মা চুলায় রান্না করছিলেন। তিনি রান্নাবান্নার কাজেই ব্যস্ত ছিলেন। রাত তখন প্রায় 9টা বাজে। আমরা যে যার রুমে ছিলাম। তিনি যখন রান্না করার প্রয়োজনে আমাদের ভাতের যে আলমিরা আছে সেখান থেকে কোনো একটা পাত্র নেয়ার জন্য আবার ঘরে ঢোকেন, তিনি দেখতে পান ঠিক তার মতোই একজন আলমিরার সামনে দাঁড়ানো। এমনকি আমার মা যে পাত্রটি নেয়ার জন্য রুমে ঢুকেছিলেন, তিনি দেখতে পান ওই জিনিসটা ঠিক একই পাত্র নিয়ে রুমের মধ্যে দাঁড়ানো। প্রচন্ড চিৎকারে আমরা মায়ের রুমে দৌড়ে যাই। আমরা মাকে পাই ফ্লোরে অজ্ঞান অবস্থায়। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে তিনি কিছুটা সুস্থ হন। তার কাছ থেকে আমরা ঘটনাটা শুনতে পাই। এরপরে আসি অন্য একদিনের ঘটনায়। আমার বাবা বৃদ্ধ মানুষ। একদিন কোনো একটা কাজে তিনি এক আত্মীয়র বাড়িতে যান। তিনি যখন ঘরে ফিরে আসেন, তিনি এসে দেখতে পান যে আমাদের ফ্ল্যাট তালা দেয়া। তিনি আশেপাশের লোকদের কাছে আমাদের খবর জানতে চান। এই জন্য তিনি আমাদের উপরের ফ্ল্যাটে এবং নিচের ফ্ল্যাটে আমাদের খোঁজ নেয়ার জন্য যান। কিন্তু অদ্ভুতভাবে তিনি দেখতে পান যে সব ফ্ল্যাটগুলো তালা বন্ধ। এমনকি পুরো বিল্ডিংয়ে যত বাসা ছিল সব বাসায় ছিল তালা বন্ধ। বাবা কিছু বুঝতে পারে না। তিনি নিচে নেমে যান। তিনি নিচে নেমে যা দেখেন, তার কাছে মনে হয় যেন পুরো দুনিয়াটা পাল্টে গিয়েছে। তার কাছে মনে হয় তিনি অচেনা কোনো একটা জগতে চলে গিয়েছেন, যেখানে সবাই তার অপরিচিত। ভবঘুরের মতো আমার বাবা চলতে থাকেন। কি করবেন বা কোথায় যাবেন তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না। বেশ কয়েক ঘন্টা এভাবে যাওয়ার পরে তিনি কিছু বুঝতে না পেরে আবার ফিরে আসেন। তিনি ফিরে এসে দেখেন আমরা ঘরে আছি, সব স্বাভাবিক। আমরা আমাদের বাবাকে দেখতে পাই উস্কো শুষ্ক চুলে। অদ্ভুত একটা চেহারা আমরা দেখতে পাই। আমরা তাকে দেখে খুবই অবাক হই। এর কারণ ছিল আমাদের বাবা
3 দিন পর্যন্ত নিখোঁজ ছিলেন। 3 দিন পরে তিনি বাসায় ফিরে এসেছেন। আমরা এই 3 দিন বিভিন্ন জায়গায় আমরা তাকে খুঁজেছি, কিন্তু কোথাও কেউ তার সন্ধান দিতে পারেনি। আমরা বাবাকে ফিরে পেয়ে তার কাছে জিজ্ঞেস করি যে কোথায় গিয়েছিলেন, কোথায় ছিলেন এতদিন। তখন বাবা আমাদের এই ঘটনা বলে। আমরা খুবই অবাক হয়ে যাই। বাবা কিছুতেই বুঝতে পারেন না যে কয়েকটা ঘন্টার মধ্যে সে কিভাবে 3টা দিন পার করেছে। প্রিয় লিসনার্স, এইসব ঘটনা ঘটার পরে আমরা আমাদের এক মামার কাছে যাই, তাকে বিস্তারিত সব বলি। তিনি আমাদের বলেন, যেহেতু বাসাটা নিয়েই সমস্যা, তোমরা বাসাটা ছেড়ে দাও। এরপর আমরা অন্য একটা বাসায় শিফট হয়ে যাই। অন্য বাসায় যাওয়ার পর কিছু কিছু অদ্ভুত ঘটনা তখনও ঘটছিল। সেই ঘটনাগুলো পরবর্তী এপিসোডে আমি আপনাদের লিখে পাঠাবো। প্রিয় লিসেনার্স, কেমন হয় যদি 3 ঘন্টায় আপনি 3টা দিন পার করে দেন? এই জগৎটা খুবই অদ্ভুত। এই জগতে এমন অনেক ঘটনা বা এমন অনেক রহস্য আছে যেটা আমাদের চিন্তা চেতনার বাইরে। আমরা কল্পনাও করতে পারি না যে এমন কিছু ঘটতে পারে বা ঘটতে চলেছে, হয়তোবা আপনার সাথে, নয়তোবা আমার সাথে, বা অন্য কারোর সাথে। কিন্তু এমন অদ্ভুত কিছু ঘটনা আমাদের দুনিয়ায় ঘটে যার কোনো আসলে সঠিক ব্যাখ্যা নেই। এই যে এই লোকটি 3টা দিন কাটিয়ে আসলো, তিনি কোথায় ছিলেন? তিনি কি আমাদের দুনিয়ায় ছিলেন, আমাদের এই পৃথিবীতে ছিলেন, নাকি অন্য জগতে, অন্য কোনো দুনিয়ায়, অন্য কোনো অলৌকিক জগতে ছিলেন? এর কোনো ব্যাখ্যা আমরা দিতে পারি না। এই ভাইয়ের পাঠানো পরবর্তী ঘটনা শোনার জন্য আপনাদের যদি আগ্রহ থাকে, আমি খুব দ্রুত ঘটনাটি আপনাদের জন্য প্রচার করব। পরবর্তী ঘটনাটা আরো ভয়ঙ্কর হবে। প্রিয় লিসনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন হুমায়ুন ভাই। হুমায়ুন ভাইয়ের পাঠানো এর আগেও অনেকগুলো ঘটনা আপনারা শুনেছেন। তার পাঠানো প্রত্যেকটা ঘটনাই কিন্তু খুবই ভয়ঙ্কর হয়। হুমায়ুন ভাই যার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছেন, তিনি হুমায়ুন ভাইয়ের একজন ছোট ভাই। ঘটনাটি আজ থেকে প্রায় 22 বছর আগের। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। আমি তখন অনেক ছোট ছিলাম। বর্তমানে আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। আমরা ছোটবেলায় সবাই মিলে গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম, আর ওই সময় আমরা খুব আনন্দ উল্লাস করতাম। কিন্তু একটা সমস্যা ছিল, সেটা হলো গ্রামের বাড়িতে বিদ্যুৎ ছিল না। আমাদের আশেপাশের কোনো গ্রামেই তখন পর্যন্ত বিদ্যুৎ ছিল না। অজপাড়াগা বলতে যা বোঝায় তাই ছিল আমাদের গ্রাম। আমরা 2 ভাই এবং 2 বোন। আমার বড় ভাই সাইফুল ইসলাম, সে যখন ক্লাস 6-এ পড়তো, সেবার প্রচুর ঠান্ডা পড়েছিল। বাবা, আমি এবং আমার পরিবারের সবাই মিলে গ্রামে যাব ঠিক করলাম। আমরা যেদিন গ্রামে রওনা হব, ঠিক তার আগের দিন সন্ধ্যায় আমাদের গ্রাম থেকে একটা অদ্ভুত চিঠি আসে। ওই চিঠিতে লেখা ছিল আমরা যেন গ্রামে না যাই। গ্রামে নাকি কি একটা ভয়ঙ্কর মহামারী লেগেছে, যাকে বলা হলো বসন্ত রোগ। আমার বাবা মন খারাপ করে বসে রইলেন। প্রতি বছরই একটিবার আমরা সবাই মিলে গ্রামে যেতাম। শেষ পর্যন্ত ঠিক হলো গ্রামে আর যাওয়া হবে না। কিন্তু আমি আর আমার বড় ভাই সাইফুল এতটাই নাছোড়বান্দা ছিলাম যে আমরা যাওয়ার জন্য জেদ ধরি। সবকিছু চিন্তা ভাবনা করে আমাদের বাবা রাজি হলেন আমাদের গ্রামে নিয়ে যাওয়ার জন্য। আর তার এই রাজি হওয়াটাই একসময় কাল হয়ে দাঁড়িয়েছিল আমাদের পরিবারের জন্য। সেদিন আমরা যখন গ্রামে যাই, ট্রেন থেকে নেমে খানিকটা পায়ে হেঁটে যেতে হতো। তখনও রিক্সা তেমন একটা ব্যবস্থা ছিল না। গ্রামটাকে তখন কেমন যেন অচেনা মনে হচ্ছিল।
আমাদের গ্রামে এমন কোনো বাড়িঘর ছিল না যে বাড়ি থেকে দু একজন মানুষ মারা যায়নি। আমাদের পুরো গ্রামটাকে শ্মশানের মতো মনে হচ্ছিল। তখন সবার মধ্যে ভয়, সবার মধ্যেই একটা আতঙ্ক দেখা যাচ্ছিল। আমাদের গ্রামের বাড়িঘর ছিল একটু আলাদা আলাদা। 2-3টা বাড়ির পর পর বিশাল ধান ক্ষেত, তারপর আবার 2-3টা বাড়ি, এইভাবে ছিল। ট্রেন থেকে নেমে আমরা খুব দ্রুত দাদাবাড়ির দিকে যাই। কেমন যেন অচেনা লাগছিল গ্রামটাকে। তখনই হঠাৎ বাড়িঘর থেকে কান্নার রোল পড়ছিল। তার কারণ হলো মৃত্যুর যন্ত্রণায় কাতর ছিল অনেকেই। তখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। হঠাৎ করেই মানুষের হইচই শুনে আমি আর আমার ভাই সাইফুল খুব ঘাবড়ে যাই। আমরা দেখি মানুষের হাতে লাঠি, কারো হাতে বল্লম, কারো হাতে আগুনের মশাল। সবাই হইচই করছে আর পথ দিয়ে হেঁটে যাচ্ছে। তখন আমি আমার বাবাকে বললাম যে, বাবা, কি হচ্ছে এটা? আমার বাবা বলল, শীতলা দেবী নেমেছে। গ্রামের মানুষজন তাকেই তাড়ানোর চেষ্টা করছে। আমি তখনও বুঝতে পারিনি আসলে শীতলা দেবী আসলে কি। কথিত আছে এই শীতলা দেবী বসন্তের ধারক, যার গায়ে একটি পাতলা সাদা কাপড় আছে। সে গ্রাম থেকে গ্রামে দৌড়ে ছুটে যায় আর হু হু করে কান্না করে। যে মানুষ তাকে দেখে সেই নাকি বসন্ত রোগে মারা যায়। তখন এই অবস্থা দেখে আমাদের দাদা এক মুহূর্তের মধ্যে জানিয়ে দিল যেন আমরা কোনোভাবেই বাড়ি থেকে বের না হই এবং ভোরেই যেন আবার ঢাকা চলে যাই। গ্রামে গেলে তিনি কি করতেন, হিজল গাছের নিচে বসে সন্ধ্যার পরে বাঁশি বাজাতেন। আমরা সবাই গোল হয়ে বসে তার বাঁশি বাজানো শুনতাম। তিনি খুব ভালো বাঁশি বাজাতে পারতেন। সেদিনের ঘটনা, গ্রামে আমাদের যত পরিচিত এবং বন্ধুবান্ধব যাই ছিল সবাই কেউ না কেউ এসেছে। কিন্তু আমাদের দাদার করার নির্দেশ ছিল যে ঘর হতে বের হওয়া যাবে না। রাতের খাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে যায়। প্রত্যেকটা বাড়ি যেন এক একটা মৃত্যু পরে মনে হচ্ছিল। অন্ধকারের বুক চিরে এক ফালি চাঁদ আকাশে মিটমিট ভাবে চলছিল এবং আমাদের ছোট চাচার ছেলে রতন এসে প্রথম ডাক দেয়, সাইফুল, বের হবি নাকি? আমার বড় ভাই উত্তর দেয় যে না, দাদা জানতে পারলে খুব রাগ করবে। আমি তখন আমার ভাইকে জিজ্ঞেস করি যে তুমি কার সাথে কথা বলছো? আমার ভাই বলল, কারো সঙ্গে না, ঘুমিয়ে থাক। তখন হঠাৎই উত্তর দিকে প্রবল বাতাস বইতে শুরু করে। ঘরের ভেতর খুব ঠান্ডা বাতাস, মনে হচ্ছিল বাতাস অস্থিমজ্জায় গিয়ে মিশেছে। আমি আমার ভাইকে জড়িয়ে ধরি শক্ত করে। তখন রাত প্রায় 10টা বাজে। হঠাৎ করে দেখলাম আমার ভাইয়া বিছানা থেকে উঠে বসেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে কোথায় যাচ্ছ? আমার ভাই বলে, আমি একটু কথা বলতে চাই। জেসমিন ছিল আমার চাচাতো বোন। ছোটবেলায় আমি দেখতাম ভাইয়া দেশে গেলে বেশিরভাগ সময় জেসমিনের সাথে কথা বলতো। এই কথা বলে আমার ভাই ঘর থেকে বের হয়ে যায়। আমি স্পষ্ট দেখতে পাই সাদা কাপড় পরা বিবস্ত্র একটা নারী, যার সারা শরীরে দগদগে ঘা। আমি দেখি শরীরের মাংস যেন খুলে খুলে পড়ছে। তখনই দৌড়ে পার হয়ে যায় আমাদের দরজার সামনে দিয়ে। ভয়ে আমি চোখ বন্ধ করে ফেলি। এতটাই ভয় পেয়েছিলাম যে আমি চিৎকার দিতে পারিনি। এরপর আর কিছুই জানি না। তখন ভোর 5টা বাজে, ফজরের আজান হচ্ছিল আর বাইরে আমার বাবার গগন বিদারী চিৎকার। আমার বাবা দেখতে পেয়েছিল আমার ভাইয়ের লাশ হিজল গাছের নিচে পড়ে আছে। আমার ভাইয়ের যে বাঁশিটা ছিল ওই বাঁশিটা আমার ভাইয়ের গলার মধ্যে ঢোকানো। রক্তে একাকার হয়ে পড়ে আছে আমার সাইফুল ভাই। তার সারা শরীরে দগদগে ঘা। কিভাবে আমার ভাই যে মারা গিয়েছিল তার উত্তর আমরা কেউ জানি না।
এরপর আর কোনোদিন আমরা গ্রামে যাইনি। এখনো উত্তরে বাতাস এলে আমরা জানালা বন্ধ করে রাখি। এখনো যখন হু হু করে বাতাস ঢোকে আমাদের মনে হয় শীতলা দেবী আসবে। তাই আপনাদেরকে বলবো, গভীর রাতে কখনো ঘরের বাইরে যাবেন না, কখনো না। আমার এই ঘটনাটি কোনো গল্প নয়, আমার পরিবারের সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান সৃষ্টিকর্তার কাছে অনুরোধ থাকবে এইরকম ভয়ানক সব ঘটনা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আমাদের এই দুনিয়ায় কত যে ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা নেই, এবং এইসব ব্যাখ্যাতীর্ণ ঘটনাগুলোই আমরা আমাদের চ্যানেলে প্রচার করে থাকি। মহান সৃষ্টিকর্তার কাছে অনুরোধ থাকবে এই ধরনের সকল অলৌকিক সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই শীতলা দেবী নামক ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমাদের এই চ্যানেলটিতে আমরা সবসময় চেষ্টা করি সত্যতা যাচাই করে তারপর ঘটনাগুলো প্রচার করার জন্য। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আপনারা আমাদের ঘটনা পাঠান তারাও চেষ্টা করবেন ঘটনার সত্যতা যাচাই করার। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এই পর্যন্তই। আপনাদের সাথে আবারও আমার কথা হবে পরবর্তী কোনো সত্য ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।